হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে নিশ্চয়ই বুঝতে পারছেন বহুদিনের চেনা একটা বন্ধুকে, যার নাম হচ্ছে ইরাজ এবং তার কাজ হচ্ছে অনেক কিছুই, কিন্তু প্রত্যেক শুক্রবার ঠিক এই সময়টাতে অর্থাৎ রাত 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা তার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার সাথে থাকা। আপনার হয়তো অনেক বন্ধু আছে অথবা আপনার হয়তো কোনো বন্ধু নেই, বা আপনার হয়তো মাঝারি সংখ্যার বন্ধু আছে, কিন্তু সেটা যাই হোক না কেন এই মুহূর্তটা আমাকে দিতে হবে। এটা আমার অধিকার, দাবি, অনুরোধ, উপরোধ, যেটাই বলতে পারেন সেটাই। আমার সাথে থাকুন রাত 2টো পর্যন্ত এবং রেডিও আমার 88.4 FM এর উইকেন্ড নাইট, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউতে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মধ্যরাতের আগন্তুক হয়ে আপনার দরজাতে করা নেড়ে যাবো রাত 2টো পর্যন্ত। সাথে থাকুন এবং আপনার প্রিয় কিছু গান থাকবে, আর সেই সাথে আপনারই মনের কথা যেগুলো আপনি আমাকে SMS করে জানাবেন সেগুলো তো আমি ডেফিনেটলি শেয়ার করবো সবার সাথে। আর সব কিছু ছাড়িয়ে আজকে যে কথাটা আমার মনে হয় সবার আগে বলা উচিত সর্বাগ্রে, সেটা হচ্ছে যে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং 45 বছর আগে দিনটাতে আমাদের সবার প্রিয় এই দেশটা জন্ম হয়েছিল। এবং আজকে যেখানেই যাচ্ছিলাম আমি দুপুর থেকে বাসা বাইরে, সো যেখানেই যাচ্ছিলাম অনেক জায়গাতে মুভ করা হয়েছে, কিন্তু শুধু একটা জিনিসই দেখছি, সবাই বর্ণিল পোশাকে এবং খুব উচ্ছ্বসিতভাবে উল্লসিতভাবে বন্ধুদের সাথে কিংবা প্রিয়জনের সাথে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। সবাই খুব সুন্দর করে সেজে গুছে, মানে খুব উৎসবমুখর একটা দিন ছিল। যারা বাইরে বের হয়েছে নিশ্চয়ই সবাই দেখেছেন। এত কিছু দেখে আমার মাথায় শুধু একটা কথাই আসছিল, সেটা হচ্ছে যে আজ থেকে 45 বছর আগে ওই আমাদেরই সেই মানুষগুলো, আমাদেরই কাছের মানুষগুলো, আমাদের কারো বাবা, কারো ভাই অথবা কারো বোন, অনেকের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যদি এই বিজয় অর্জিত না হতো, আজকে 45 বছর পরে এত উৎসব মুখর পরিবেশে, এত মনের আনন্দে এবং একেবারেই স্বাধীন মুক্তভাবে হয়তো আমাদের এই উদযাপনও হতো না, এত সুন্দরভাবে থাকাও হতো না। সবকিছুর মূলে তাদের উৎসর্গটাই ছিল সব থেকে বড়। আমরা শ্রদ্ধা করে তাদের স্মরণ করছি আরেকবার এবং আশা করছি যে সামনে আমরা নিশ্চয়ই আমাদেরই কাজের মাধ্যমে, আমাদেরই অবদানের মাধ্যমে দেশটাকে আরো সুন্দর করব, আরো সত্যিকারের সময় বাংলাদেশ করব, সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। একদম শুরুতে তাদের স্মরণ করছি এবং একটা গান দেশের অবশ্যই প্লেলিস্টের শুরুতে থাকছে। আর সেই সাথে প্রত্যেক দিন, প্রত্যেক উইকেন্ডে আমাকে যা জানান আজকেও জানাবেন। SMS করার ওয়েট একটু বলে দিচ্ছি। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন সেই একই নম্বরে, যেটা হচ্ছে 6969। সো সাথেই থাকুন, একটু পরে ফিরছি। এটা হচ্ছে সেই অবিসংবাদিত বিখ্যাত গান বাংলাদেশ জর্জ হ্যারিসনের, যেটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গাওয়া হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশে। সেটা রেনেসার ভার্সনটা আমরা এখন শুনছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে, আর চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, যারা শুরু থেকে ছিলেন না তাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত বেশি করে এবং বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আরেকবার। প্রথম দুটো গান শুনলাম আমরা। প্রথম গানটা ছিল যে গানটা আমার কাছে মনে হয় না আসলে আমাদের কাছে কখনো পুরনো হবে, জরিসনের সেই গান বাংলাদেশ, যেটা কনসার্ট ফর বাংলাদেশ, যেটা অগাস্টে হয়েছিল 1971 ম্যাডিসন স্কোয়ার গার্ডেন নিউ ইয়র্কে। সেই কনসার্টের একটা গান এবং যে গানটা আসলে আমাদের সবার কাছে একটু বেশি আপন, সেটা রেনেসার যে কাভার্ড ভার্সন, সেটা আমরা শুনলাম একটু আগে। এর পরের গানটা ছিল হচ্ছে আরও ভাইরাসের একটা গান, জালো আগুন জালো। এবং আমার কাছে মনে হয় যে গানটা আসলে এখনো অনেক বেশি কন্টেম্পোরারি, বিকজ আমাদের এখন আসলে অনেক কিছুই ঠিকঠাক করার বিষয় আছে এবং আমার কাছে মনে হয় যে এখনো অনেক আগুনই হয়তো জ্বালাতে হবে, প্রতীকী অর্থে হোক বা আক্ষরিক অর্থেই হোক, যে অর্থেই হোক না কেন। স্পেশালি ওই লাইনটা আমার কাছে মনে হয় খুব সিগনিফিক্যান্ট, যে ভয় যেন না পাই, মাথা নত না করি। অলরাইট, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। আজকে ফার্স্ট SMS এনার হলেন তেজগাঁ থেকে তাহমিনা। ওয়ারফেসের গান শুনতে যাচ্ছেন, অবাক ভালোবাসা, সমুদ্রে বেড়াতে যাওয়ার গান। আসলে ডিসেম্বর মাস আসলেই আচ্ছা, আমি একটা জিনিস আমি ঠিক বুঝি না। আমাদের দেশে ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে উইন্টার হচ্ছে ঘোরাঘুরির সময় এবং সেই সব ঘোরাঘুরি জমিয়ে রাখতে হয় এবং শীতকালে শুধু ঘুরতে যেতে হয়, বাকি সারা বছর না। এটা কারণটা আমি জানি না। তো আমার কাছে সবসময় এটা শুনে প্রশ্ন, কেন অন্য বছরগুলো বাকি 10টা মাস কি দোষ হলো, বা বাকি 9টা মাস। তো এখনো আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে ওই ধারণাটা খুব বেশি যে শীতকাল এসছে মানে ঘুরতে যেতে হবে, অন্য সময় যাওয়া যাবে না। কিন্তু আমার কাছে মনে হয় 12 মাসেই ঘোরার জন্য আসলে জীবন আসলে অনেক ছোট। সো যদি 10টা মাস আমি ঘরে বসে কাটিয়ে শুধু 2টা মাস ঘুরি,
আমার কাছে মনে হয় খুব বড় একটা মিস্টেক হবে। তো এটা যে প্রসঙ্গে বললাম যে সবাই এখন ঘুরতে যাচ্ছে, এবং এই সময় যেটা হয় যে ডিসেম্বর জানুয়ারিতে কোনো হোটেলে আপনি ফাঁকা পাবেন না, টিকিট পাবেন না, ট্রেন বাস প্লেন হোয়াট এভার ইট ইজ, এবং দেখবেন সবাই ঘুরতে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় হাইপ যে শীতকালেই ঘুরতে যেতে হবে, 12 মাসে ভাগ করে দিন না, তাহলে সবার উপরে চাপটা একটু কমে, আমরা একটু টিকিট পাই আর কি। সো নিশ্চয়ই সমুদ্রে যাচ্ছেন ঘুরতে, তা আমি না। দ্যাটস ওয়াই অবাক ভালোবাসা এই গানটা শুনতে চান। ওকে, আমি চেষ্টা করবো আপু এই গানটা প্লে করার জন্য। আর একা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শ্রুতি ফ্রম মোহাম্মদপুর, থ্যাংক ইউ সো মাচ আপু। পরিস্বপ্ন সবাইকে একই শুভেচ্ছা জানিয়েছেন, আমিও জানাচ্ছি যারা জানাচ্ছেন। এবং রাশেদ লিখেছেন যে আজকের দিনে ঘুরে ফিরে দারুণ কাটলো। আবির লিখেছেন আজকে আমাকে চিলেকোঠা সেপাই এই বইটা রিভিউ করার জন্য, এবং আমাকে ড্রিম গার্লও জানিয়েছে যে বিশেষ কিছু হবে কিনা আজকে, যেহেতু একটা বিশেষ দিন আজকে, এবং এফএম লাইব্রেরির কথা বলেছেন। আর অনেক এরকম আমাকে বলছেন যে আজকে স্পেশাল কিছু করতে অথবা এফএম লাইব্রেরি করতে। ফার্স্ট অফ অল স্পেশাল কিছুই করছি না, শুনে হয়তো একটু হতাশ হবেন, বাট আমি আসলে স্পেশাল কিছু করছি না ফাঁকি দেওয়ার জন্য না। এই সব দিনে স্পেশাল কিছু এখন আর করতে ইচ্ছে হয় না, আমি জানি না, এটা হয়তো আমারই ব্যর্থতা। আসলে ক্ষোভ, অভিমান, যাই হোক, অতৃপ্তি, হতাশা, মানে স্পেশাল কিছু আর করতে ইচ্ছে হয় না এইসব দিনগুলোতে। মনে হয় যে অনেক আবেগ দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে স্পেশাল কিছু বলবো, হৃদয় উছলানো, কিন্তু বাস্তবে অনেক কিছু দেখে হয়তো সেই অনুভূতিটা আহত হয়, তাই আর স্পেশাল কিছু আসলে করতে, এবং আজকেও এরকম কারণেই আসলে তেমন কিছু করতে ইচ্ছে হচ্ছে না, সবকিছু অর্থহীন মনে হয় আসলে। এটা হয়তো ব্যক্তিগত ব্যর্থতা, আমার সেই জন্য দুঃখিত স্পেশাল কিছু না করার জন্য। আর আরেকটা কথা, যারা আসলে এফএম লাইব্রেরি নিয়ে অনেকেই এসএমএস করছেন, আমি আসলে এই বছরটাতে অনেক দৌড়ের উপরে ছিলাম, ব্যক্তিগত অফিসিয়াল সবকিছু মিলিয়ে। সো এই বছর যেহেতু শেষই হয়ে যাচ্ছে, আর 2-1 সপ্তাহ ওয়েট করুন। 2017 থেকে একটু ডিফারেন্ট, ভিন্ন আঙ্গিকে নতুনভাবে ড্রিমস অ্যাভিনিউকে আনার চেষ্টা করছি, এবং আশা করছি সেখানে অনেক কিছু অন্যরকম থাকবে। আমি আরও বেশি সুবোধ থাকবো, ভালো ছেলে হয়ে থাকবো, এবং আপনাদের সব রিকোয়েস্ট বেশি রাখবো ফ্রম 2017। আর জাস্ট কয়েকটা দিন ওয়েট করুন। হ্যাঁ, আমি অনেক বেশি নিবেদিত হব আপনার প্রতি বা আপনাদের প্রতি। ওকে, এই কয়েকটা দিনের জন্য এই ব্যাড বয়কে ক্ষমা করুন। জানুয়ারি থেকে আমি ভালো ছেলে হয়ে যাচ্ছি, তখন সবটুকু ইচ্ছা পূরণ করার চেষ্টা করবো। ওকে, আর আমাকে লিখেছেন এরপর আরো অনেকেই, জাকিয়া এবং আহাদ, মিলন মিরপুর থেকে আমাকে এসএমএস করেছিলেন, তাহসানের গান শুনতে যাচ্ছেন। ইশরাত ফ্রম মিরপুর 1 নম্বর। সবার এসএমএস আপাতত পড়লাম, এই মুহূর্তে আরো কিছু আছে আপাতত না পড়ে আমি শুধু এসএমএস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপর কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এখন আমরা কি গান শুনবো? ক্রিডের একটা গান শুনবো। ক্রিড হচ্ছে আমার খুব প্রিয় একটা ব্যান্ড, এবং ক্রিডের যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে বুলেটস। এই গানটা আমি ডেডিকেট করছি আমাদের সব শহীদদের, যারা বুলেট কিংবা গ্রেনেড কিংবা অন্য কোনো কিছুতে তোয়াক্কা করেনি সেই সময়টাতে। ক্রিডের 2টো গান আছে যেটা আসলে আমার কাছে মনে হয় যে খুব দারুণ। আমি যদি প্যাট্রিয়টিক গানের করি, বুলেটস এবং ফ্রিডম ফাইটার্স, এই 2টা গান অবশ্যই থাকবে সেই টপ লিস্টে। দুটোই আমার খুব ভালো লাগে। আজকে বুলেটস গানটা প্লে করছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দূরে গেলে কি হবে? দূরে গেলে আর কিছু হোক মানা হোক, আমি কষ্ট পাবো। সাথেই থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার মধ্যরাত গন্তব্য বন্ধু। শুনছিলাম একটু আগে নজরুলের একটা গানকে, আর্টসেলের কম্পোজিশন যেটা, সেটা আমরা শুনছিলাম, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে। এই গানটা শুনতে শুনতে নতুন করে আরেকটা কথাই আমি রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে আমি যদি সারা পৃথিবীর সব কবির মধ্যে র্যাঙ্কিং করি, যে সবচেয়ে ইন্সপায়ারিং কবিকে, যে আপনাকে রক্তের ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিতে পারবে, এবং একটা বিপ্লব, বিদ্রোহ এবং একটা খুব এরকম একটা অনুভূতি, এবং আপনাকে যে যার কবিতা বা গান পড়ে আপনি একমাত্র হয়তো আগে থেকে অনেক ডিমোটিভেটেড ছিলেন, কিন্তু একজনের কবিতা পড়ে বা গান শুনে সাথে সাথে জীবন বলিদান করতে অথবা একদম শেষ লাইন পর্যন্ত যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, এরকম কে হতে পারে? র্যাঙ্কিংয়ে 1 কে থাকবে? আমার মনে হয়, আমার সীমিত জ্ঞানে মনে হয় যে নজরুলের চেয়ে এই কাজটা আর খুব ভালোভাবে পারতেন বলে, বা পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। এরকম অসংখ্য বিদ্রোহী থেকে শুরু করে এই দুর্গমগিরি কান্তার, কারারই লৌহ কপাট, এরকম অসংখ্য কবিতা বা গানের কথা বলা যায় নজরুলের। এবং সেই আমাদের রণসঙ্গীত যেটা, এবং এগুলো শুনলে আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা দামামা বেজে ওঠে, এবং শরীরের রক্তের কোষে কোষে একটা অন্যরকম কাঁপন জাগে, মনে হয় সবকিছু চুরমার করে সেই
একেবারে মুখে পৌঁছাতেই হবে, সেই সিদ্ধি অর্জন করতে হবে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে নজরুল বিশ্বসেরা, অসাধারণ একজন প্রতিভা এক্ষেত্রে ছিলেন। আমার কাছে মনে হয় না এক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করবেন। সে যাই হোক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শুক্রবার রাতে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে, এবং বিশেষ আয়োজনে অবিশেষ একজন বন্ধু ইরাজ আপনার সাথে আছে, কিন্তু আপনারা অনেক বিশেষ এবং সেজন্য আমি অনেক ধন্য গর্বিত আপনাদেরকে পেয়ে। তবে আরেকটা খবর এই মুহূর্তে বলিনি, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে মোবাইলে একটা মেসেজ দেখে পুরোই সারপ্রাইজড আমি। এবং ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, আমার এয়ারটেল নম্বরে 99 টাকা দিয়ে 1 GB ইন্টারনেট প্যাক কিনেছিলাম, তারপর পুরোই 1 GB ফ্রি ফেসবুক বোনাস পেয়েছি, এবং আসলে এটাই হচ্ছে নগদ পয়সা উসুল। ইয়েস লিসনার্স, রবি ও এয়ারটেল একসাথে হওয়ার উৎসবে ইন্টারনেটে বেশি বেশি বোনাস পেতে হলে রবি কিংবা এয়ারটেল নম্বরে 99 টাকায় 1 GB ইন্টারনেট প্যাক কেনো, তাহলে এনজয় করতে পারবে ফ্রি ফেসবুক, ফ্রি হোয়াটসঅ্যাপ, ফ্রি নাইট প্যাক, ফ্রি ইউটিউব ভিডিও অথবা ফ্রি 1 GB পর্যন্ত ইন্টারনেট। সো একদম দেরি না করে অফারটা পেতে এখনই রবি অথবা এয়ারটেল নম্বর থেকে ডায়াল করো *123*099# আর এনজয় করো বিভিন্ন রকম ইন্টারনেট সারপ্রাইজ। আর এই মুহূর্তে আমার একজন আছে, ডাইনি বুড়ি লিসনার আছে, যার নাম হচ্ছে ড্রিম গার্ল। তাকে কিছু বললো আবার রাগ করে, সো ডাইনি বুড়ি বলাতে আশা করছি যে রাগ করবে না। ডাইনি বুড়ি ড্রিম গার্ল আমাকে জানিয়েছে যে নেক্সট ইয়ার থেকে ভালো হয়ে যাবে, এটা তোমার অনেক পুরনো একটা কথা, এবং এখন শুনলে কোনোভাবেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না। গত 2 বছর ধরে একই কথা বলে যাচ্ছ, এখন তো অস্বীকার করবে। একই কথা আমাকে জানিয়েছে তাহমিনাও। সে লিখেছে যে গত বছরও তুমি শেষ দিকে তাই বলেছিলে যে সুবোধ ভালো হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে, এবং প্রথম দিকে কিছুটা সেই কথা ঠিক থাকলেও পরবর্তীতে একদমই মনে থাকে না সেই কথা। যাই হোক, বিজয়ের এই দিনে বিশেষ কিছু কবিতা চাই। এরকম SMS আর অনেকেই পাঠিয়েছেন, যেমন শ্রুতিও লিখেছেন একই কথা যে নতুন করে শুরু করতে চাও ভালোভাবে, এর জন্য দেরি কেন, আজকে থেকে হোক না। কথাটা আমি পুরোপুরি অস্বীকার করব না, পুরোপুরি স্বীকারও করব না, আবার পুরোপুরি অস্বীকারও করব না। আসলে আমার সবার জিনের ভিতরে, ডিএনএর ভিতরে কিছু জিনিস থাকে যেটা সে হাজারও চাইলেও চেঞ্জ করতে পারবে না, এবং নিজেকে বদলানো অনেকটা সম্ভব কিন্তু পুরোপুরি সম্ভব না। তো আমার এই জিনিসটা ডিএনএর ভেতরে, আমার জিনের ভেতরে, আমার শরীরে কোষে কোষে লুকানো, ফাঁকিবাজি করা, সেটা সব ক্ষেত্রেই, পরিবারের সাথে, বন্ধুদের সাথে, শো করতে এসে, পড়াশোনায়, ক্যারিয়ারে, সব জায়গাতে আমি মহা ফাঁকিবাজ হিসেবে পরিচিত। তো এটা আমি আসলে পুরোপুরি অতিক্রম করতে কখনোই পারবো না। সেই আশা করাটাও দুরাশা, এটা আপনাকে মেনে নিতে হবে। যত দ্রুত মেনে নিতে পারবেন যে আমি বদলাবো না, ততটাই মঙ্গল আপনার জন্য এবং আমার জন্য, দুজনের জন্যই। তারপরও সেই অতিক্রম না করে হলেও যতটুকু সম্ভব সুবোধ হওয়া, ভালো ছেলে হওয়া, গুটি বয় হওয়া, সেটা ট্রাই করবো 2017 জানুয়ারি থেকে। এবং এটাও আমার আরেকটা অভ্যাস, যে ডেডলাইন দেওয়া, হ্যাঁ ওই অমুক দিন থেকে এটা করবো, আজকে থেকে না। তো দেখা যাচ্ছে ওই ডেডলাইনটা কতদিন পিছায়। আর এটা আবির লিখেছেন আমাকে যে 2016 শুরুর দিকে ভালোভাবে স্টার্ট করেছিলাম, দ্য সিকুয়েল শো ছিল, ইরাজ উইথ ফ্রেন্ডস ছিল, মন বিহঙ্গম ছিল, এগুলো আবার চাই। এরকম আর অনেকে SMS পাঠিয়েছেন, এবং একমাত্র আমার পক্ষে SMS করেছেন, ফুল চন্দন পড়ুক তার মুখে, আমি সামনাসামনি পেলে এখন আপনাকে ট্রিট দিতাম। সে হচ্ছে একা ফ্রম ক্যান্টনমেন্ট থেকে একা আমাকে জানিয়েছে যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করতে বিশেষ কিছু করা জরুরি না, নীরবতাই আবেগের পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা গান ওর জন্য ডেডিকেট করবো আজকে। সেই বুঝেছে আমার হৃদয়ের কথা। আজকে বিশেষ দিনে বিশেষ আবেগ প্রকাশ করতে হলে আমাকে বিশেষ কিছু করতে হবে এমন না, নীরবতাও মাঝে মাঝে বিশেষ অনুভূতির প্রকাশ ঘটাতে পারে। এই একার জন্য একটা গান আমি এখনই প্লেলিস্টে দিচ্ছি, ইউ আর দ্য ওয়ান, আই এম লুকিং ফর ইউ। সিরিয়াসলি, একার জয় হোক, বাংলার ঘরে ঘরে এরকম একা জন্ম নিক, যেন আমি আর একা না থাকি। ওকে, সো সব বন্ধুকে বলছি যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, যে কোনো কথা আমাকে শেয়ার করতে পারেন, আপনার মনের যে কোনো ভাব, অভাব, যে কোনো কিছু, আনন্দ, উত্তেজনা, কষ্ট, হ্যাপিনেস, সরোজ, এভরিথিং, এবং SMS বা যে কোনো গান শুনতে চাইলে আমাকে জানাতে পারেন। সেই গান যদি কাউকে ডেডিকেট করতে চান, সে ফিরিয়ে দিল কি দিয়ে অ্যাকসেপ্ট করলো, সেটা কিছু যায় আসে না তাতে। আপনি তো ভালোবেসে নিবেদন করতেই পারেন কাউকে কিছু, তাই না? নিবেদন করারই হচ্ছে বড় কথা। SMS করবেন আমাকে, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। এখন আমরা একটা গান শুনবো। এই গানটা হচ্ছে ঐশীর জন্য, ঐশী ফ্রম যাত্রাবাড়ি, তার জন্য এই গানটা। তাহসান এবং মিথিলা না, এটা হচ্ছে তাহসানের একটা গান প্লে করছি, এবং তারপরে গানটা একমাত্র যিনি আমাকে সাপোর্ট দিয়েছেন সেই একার জন্য। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, এবং সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। আরেকবার জানাচ্ছি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, এবং শ্রদ্ধা ভরে আরও একবার স্মরণ করছি মহান শহীদদের, যাদের জন্য আসলে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো করে বাঁচতে পারছি। শুনছিলাম একটু আগে চিরকুটের একটা গান অন্তরে বাহিরে, এবং কিছুদিন আগে বেরিয়েছে গানটা, এবং একটু আলাদা তাদের অন্যান্য গানগুলো থেকে। অবশ্য তাদের একজন গেস্ট আর্টিস্ট আছে গানটাতে, 24 Horas। সো আই থিঙ্ক ইটস গনা বি এ হিউজ হিট নাম্বার। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে কি গান শুনছিলাম একটু আগে শুনছিলাম তাহসান এবং কনার একটা গান ছিপ নৌকো, যেটা ঐশী নামের একজন বন্ধুর জন্য ছিল। আজকে অনেকেই লিখেছেন কবিতার কথা, কবিতা হবে কিনা। কবিতা থাকছে আজকে, তবে শুধুমাত্র একজনের কবিতা আজকে পড়বো কম বেশি, আল মাহমুদের। এবং ওনার কবিতা আজকে চুজ করার কারণটা হচ্ছে যে তার কবিতাগুলো, মানে দেশ নিয়ে তার যে কবিতাগুলো একটু ভিন্ন ধাঁচের, এবং সেই ভিন্ন ধাঁচটা হচ্ছে এমন যে সেখানে সরাসরি আসলে আমি তোমায় ভালোবাসি বা আমার দেশ আমি এরকম কিছুই বলা হয়নি, বরঞ্চ বাংলা সেই অতীত ঐতিহ্য বা গৌরব, সেগুলোর কথা মনে করা হয়েছে একটু ভিন্নভাবে, কিছু লোকজ উপমা উৎপ্রেক্ষার মাধ্যমে, এবং সেগুলোর জন্য হাহাকার এবং আবার ফিরে পাবার প্রত্যাশা, যেহেতু বিভিন্ন কারণে নানামুখী প্রভাবে সেগুলো হয়তো হারিয়ে যেতে বসেছে বা লীন হয়ে যেতে বসেছে, এবং সেগুলোর কাছে আবার ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা বা সেগুলোর জন্য সেই গৌরব, সেই মাহাত্ম্য, এগুলো একেবারে ভিন্নভাবে, একেবারেই লোকজ, এবং আমাদের সেই বলা যায় যে ইথের সাথে যেগুলো জড়িত, সেগুলোর বিভিন্ন উপমার মাধ্যমে, এবং একটু অন্য ধাঁচের। আমার কাছে যেটা খুব ভালো লাগে স্পেশালি তার সোনালী কাবিন, কালের কলস, সেই কাব্যগ্রন্থগুলো যে কবিতাগুলো যেরকম আছে। তো আজকে শুধু আল মাহমুদি পড়বো, আশা করছি যে কয়টা পড়া হবে, খুব বেশি হবে কিনা অবশ্যই আমি জানি না। এর পাশাপাশি আপনারা অন্যান্য দিন যে কোনো দিন, মানে যেভাবে আমাকে SMS করে আপনার নিজের ফিলিংসের কথা জানান, আপনার রিকোয়েস্টের কথা জানান, ঠিক সেগুলো ঠিক আজকেও করবেন। নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো পাঠাবেন। তো একটাই নম্বরে, একটাই বন্ধু ইরাজ, এবং নাম্বারও হচ্ছে 6969। ইমামুল মুত্তাকিন গ্রিন রোড থেকে আমাকে জানিয়েছেন যে তিনিও আমার মতো ফাঁকিবাজ, এবং সবসময় ভাবেন এটা করবেন সেটা করবেন, কিন্তু আলটিমেটলি করা হয় না, ইতিহাসের খাতায় চাপা পড়ে থাকে। আসলে আমাদের কেউ বুঝবে না ভাই, ইমামুল মুত্তাকিন, আমরা শুধু আমাদেরকে আমরাই বুঝবো, আর কেউ বুঝবে না। সবাই আমাদেরকে দুষ্টু পাজি ছোড়া, পাষণ্ড পামর নরাধম বলবে। মিমি ফ্রম কুমিল্লা, মিমি আমাকে জানিয়েছেন, মিমি নামটা শুনলে আমার মিমি রজার্সের কথা মনে পড়ে। মিমি রজার্সকে যদি প্রশ্ন করেন, তিনি হচ্ছেন একজন অ্যাক্ট্রেস হলিউডের, এবং খুব একটা নাম করা অ্যাক্ট্রেস ছিলেন না। আমিও তার নাম জানতাম না, যে জানি একটা কারণে তিনি ছিলেন সবারই হার্টথ্রোব নায়ক, ফেভারিট নায়ক টম ক্রুজের প্রথম স্ত্রী। তার 3জন বধূর প্রথম বধূ ছিলেন মিমি রজার্স। তো মিমি রজার্সের পরে SMS পাঠিয়েছেন হচ্ছে তিনি হচ্ছেন আবির, প্রগ্রেসিভ রক মিউজিক শুনতে চাচ্ছেন, স্পেশালি ড্রিম থিয়েটার। আবির খুব ভালো একজন, মানে পরিণত একজন বললে একজন নায়িকার নাম চলে আসবে, পরিণত একজন শ্রোতা। খুব ভালো বই পড়ে, ভালো গান শুনে, ভালো লাগে আবিরের। এবং আবির আমাকে মাঝে মাঝে ফেসবুকে অনেক ভালো ভালো মুভি, ভালো ভালো বই এবং অনেক কিছু লিঙ্ক দেয়। আমি কৃতজ্ঞ বোধ করি যে আমি তো নিজে সময় পাই না এত ঘাটাঘাটি করা, এই ছেলেটা এত কষ্ট করে কপি করে লিঙ্কটিং পাঠায় আমাকে। সো থ্যাংক ইউ সো মাচ আবির। ফেসবুকে বলা হয় না, আমি এমনই আদব কায়দাবিহীন এবং ভদ্রতা বিবর্জিত একটা মানুষ, আমার সামান্য থ্যাঙ্কসও লেখা হয় না, এটা আমার পরিচিত সবাই জানেন, এবং আমার উপরে সবাই খুব পিসড অফ। আজকে সকালেও আমি এরকম বেশ কিছু SMS পেয়েছি যে মানে আমার কাছ থেকে কিছু আশা করা আর কলা গাছের কাছ থেকে কাঁঠাল আশা করা একই রকম একটা বিষয়। সো সবাই কষ্ট নেবেন না মনে। হ্যাঁ, ক্রিকেটার প্রেম 59 আমাকে জানিয়েছেন, তিনি অনেক পুরনো লিসনার, অনেকদিন পর শুনছেন আমাকে। ভালো থাকবেন, সাথে থাকবেন, কাছে থাকবেন, আমাকে ছেড়ে চলে যাবেন না। কেউ আমাকে ছেড়ে চলে গেলে অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। ছায়া আমাকে জানিয়েছেন যে তোমাকে যদি বলা হয় যতদিন বেঁচে থাকবে ততদিন একটা মাত্র গান শুনতে পারবে, তুমি কোন গানটা পিক করবে? খুবই টাফ কোয়েশ্চেন, অন্য সময় হলে আমি অ্যান্সার দিতাম না, বাট একটু আগে আমি গান শুনতে এই গানটা SMS-টা যখন পড়ছিলাম, তখন ভেবে দেখলাম যে সবসময় তো ফান টান করে অ্যাভয়েড করি প্রশ্নটা, যেহেতু টাফ কোয়েশ্চেন, কোন এত গান থেকে কোন গান চুজ করবে, এত প্রিয় গান থেকে। আবার এখন আমি নতুন প্রেক্ষিতে ভেবে দেখলাম যে আসলে যদিও বিষয়টা নিছক ব্যক্তিগত হয়ে যায়, তারপরেও শেয়ার করি। অনেস্টলি যদি অ্যান্সার দিতে হয়, হয়তো এখন আমি 2টো CD চুজ করব। এটার কারণ হচ্ছে আসলে ওই গানগুলো ভালো লেগেছিল সেটা সত্যি, কিন্তু ওটাই পিক করার ওটা কারণ না। 2টো CD চুজ করার কারণ হচ্ছে, একটা CD আমি শুনেছিলাম, আমার মনে আছে যে 2014-এ ছিল এটা,
কোনো একটা বিকেলে, আমি হোম টাউনে ছিলাম তখন, পটুয়াখালীতে। আমি এবং আমার বাবা আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম। সারাটা বিকেল এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘুরেছিলাম, এবং তখন আসলে পুরোটা সময় ওই সিডিটাই ঘুরে ফিরে বাজছিল, এবং তার খুব ভালো লেগেছিল ওই সিডিটা, এবং খুব বারবার উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন, এবং এরকম গান আমাকে আরও বেশি শোনার জন্য ইন্সপায়ার করছিলেন। লালনের সিডি ছিল একটা, লালনের গানের। তো আমার এরপর থেকে যতবারই ওই গানগুলো আমি শুনেছি, আমার ওই বিকেলটার কথাই মনে পড়ে সবসময়। এটা হচ্ছে একটা সিডি। আরেকটা সিডি হচ্ছে, এটা খুব অল্প কিছুদিন আগে শোনা, অলমোস্ট সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের ফার্স্টে কোনো একটা দিন, ছুটির দিন, ভোরবেলাতে আমরা দুজন ড্রয়িং রুমে বসে এই সিডিটা অনেকবার শুনছিলাম, এবং ওটাই ছিল সম্ভবত আমাদের একসাথে কোনো লাস্ট কোনো গান শোনা। এবং নিউ একজন, ওরকম বিখ্যাত কোনো আর্টিস্ট না, বাট আমার কাছে তার গান খুব ভালো লাগে, তো আমি সেই জন্যই শুনিয়েছিলাম তাকে, এবং এটা তার বেশ ভালো লেগেছিল, এবং একটা না এতক্ষণ ধরে তাকে কোনো গান শুনতে দেখিনি। ওটাই হচ্ছে শেষ স্মৃতি আমার তার সাথে কোনো গান শোনার একসাথে আর কি। সো এই দুটো সিডি আমি চুজ করবো এই কারণে, বিকজ আমি যতবারই হয়তো শুনবো, আমার হয়তো সেই বিকেল কিংবা সেই সকালটা হয়তো মনে পড়বে। দ্যাটস ওয়াই মেবি দোজ আর দ্য টু সিরিজ। সো হোয়াটএভার, আমি এখন একটা কবিতা পড়ি। এই কবিতাটা পড়ে আমি পরে গানটাতে চলে যাচ্ছি, আর আশা করছি আমাকে এসএমএস করবে সবাই 6969 এই নাম্বারটাতে। যে কবিতাটা পড়বো আল মাহমুদের, এটা হচ্ছে তোমার মাস্তুলে কবিতাটার নাম। তোমার মাস্তুলে দেখো উড়ে ফের বসেছে সে চিল, যার ডাকে গিয়েছিল দুঃসাহসী কাপ্তানেরা সব। ফিরবে না জেনে তবু পান করে সীমাহীন নীল, জলের নিখিলে হলো নিরুদ্দেশ, নিহত নীরব। তরঙ্গে কার টুপি, দেখো কার দাঁড়ের হাতল। এখনই এগোতে হবে যদি আরো চিহ্ন খোঁজো কিছু, হয়তো তুমিও পাবে সেই দ্বীপ, ঘূর্ণি তোলা জল, যে মাটির চারপাশে মৃত্যু হয়ে যায় পিছু পিছু। মুক্ত রহস্য নয়, জানতে হবে মৃত্যু কেন আসে, কেন রত্ন ফেলে দিয়ে দুনিয়ার কয়েকটি পাগল জল তরঙ্গের থেকে নৈশব্দে নীলিমায় ভাসে। নির্বোধ দুনিয়া থাকে বহুদূর ঠেকিয়ে আগল। ভাসাও এবার তবে সেই হিংস্র তরঙ্গের পাশে, যেখানে জীবন নয়, মরণের অন্য নাম জল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আজকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনেকক্ষণ পর অবশ্যই এবার ফিরে আসলাম, ও সবাই হয়তো ভেবেছিলাম আমি বাসায় চলে গেছি অলরেডি, এরকম কিছু হয়তো ভাবছিলেন। একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমাদের কারিগরি ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, এবং সেই সাথে আমি আরেকটা কাজ ছেড়ে নিয়েছি, সেটা হচ্ছে যে আজকে ব্যাপক ক্ষুধা পেয়েছিল আমার, ভয়াবহ ক্ষুধা, এবং চোখে কানে অন্ধকার দেখছিলাম। আমার দীর্ঘ 9 বছরের রেডিও জীবনে কোনোদিন এত ক্ষুধা লেগেছিল মনে পড়ে না, আমি জানি না কারণটা কি। একটা কারণ হতে পারে যে আজকে আমি ডান্স অথবা লিনার করে এসেছি। এটা ডান্স বা লিনার হচ্ছে এই, যেমন ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি সময় কিছু খেলে যেমন আমরা ব্রাঞ্চ বলি, তেমনি লাঞ্চ আর ডিনারের মাঝামাঝি সময় কিছু খেলে সেটা নিশ্চয়ই ডান্স অথবা লিনার হবে। তো ডান্স বা লিনার খাওয়াতেই সমস্যাটা হয়েছে, ব্যাপক ক্ষুধা পেয়েছিল। দুনিয়া সবকিছু মানে ওই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্তের সেই কবিতার মতো মনে হচ্ছিল, ক্ষুধার রাধ্যে ড্রিমস অ্যাভিনিউ গদ্যময়, এরকম। তো এই কারিগরি ত্রুটির ফাঁকে আমি একটু আমার, এবং এত রাতে আমি কোথায় খাবার পাবো, আমাদের ইঞ্জিনিয়ার ফয়সাল ভাই আমার জীবন বাঁচালেন 2 প্যাকেট বিস্কিট আমাকে দিয়ে, এবং আমি একদম এত গোগ্রাসে গিলেছি, মনে হয় না আমি জীবনে এত এরকম কোনো কিছু গোগ্রাসে খেয়েছি। জীবন বাঁচানোর জন্য তাকে অনেক ধন্যবাদ ফয়সাল ভাইকে। আর একটা গান ফয়সাল ভাইয়ের জন্য অবশ্যই, কি গান হতে পারে সেটা, ক্ষুধা রিলেটেড কোনো গান যদি আমি পাই, এটা তার জন্য আমি ডেডিকেট করবো। আর এই ফাঁকে আমরা বেশ কিছু অবশ্য চমৎকার চমৎকার গান যেহেতু শুনেছি, আমার কাছে মনে হয় না আমাকে কেউ মিস করেছে, বিকজ ওই গানগুলো শোনা আমাকে শোনার থেকে অনেক বেশি এনজয়েবল হবার কথা। আর এই ফাঁকে আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। তানজিলা জানিয়েছেন আমাকে জীবনে নাকি আমি একবারই তার জন্য একটা গান প্লে করেছিলাম, সেটা ছিল প্রাচীনকালের ঘটনা, এনশিয়েন্ট টাইম। গানটা ছিল জ্যোৎস্না বিহার, এবং আজকে কি তার জন্য কোনো গান প্লে করবো কিনা এইভাবে বললে আসলে মনে হয় না করা যায় না। আর এর পরের গানটা তাহলে তার জন্য, তানজিলার জন্য, এবং তারপরে যে গানটা একটা ডিস্টিং গান হবে আর কি, মানে খুব হার্ড মেজাজের, কারণ ক্ষুধা তো গদ্যময়, খুব কর্কশ একটা ব্যাপার।
ক্ষুধা নিয়ে একটা গল্প আছে শাহাদুজ্জামানের গানটার গল্পটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না, মানে একজন ব্যক্তি জীবন আসলে সত্যিকার অর্থে ক্ষুধার স্বাদ কখনো অনুভব করেননি, না চাইতেই পেয়েছেন সবসময়। তিনি একবার একটা জার্নি করতে গিয়ে লঞ্চ চরে আটকে যাওয়ার পরে 2 দিন বা 1 দিন সেখানেই থাকে এবং তখন তিনি বুঝছিলেন ক্ষুধা কাকে বলে, কত প্রকার ও কি। দারুণ একটা গল্প, সাদা ভাতের জন্য যে তার হাহাকার এবং মানুষের চিরন্তন ক্ষুধাকে আসলে সেখানে তুলে ধরা হয়েছে। দারুণ একটা গল্প, আমার নামটা মনে নেই গল্পের, শাহাদুজ্জামানের একটা গল্প, এটা সম্ভবত কেশের আড়ে পাহাড় বইটাতে। আমাকে জানিয়েছে নির্জন যে জীবনটা খুব অদ্ভুত, এখানে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত চোখের জলের এক একটা দিন চলে আসে, আর বুঝতে পারি আমি কতটা বেমানান এই জনস্রোতে। খুব বেশি বেমানানের উল্টো শব্দ কি? বেমানানের উল্টো শব্দ হচ্ছে মানান, মেবি মানান। খুব বেশি মানান না হলেও জীবন কাটিয়ে দেওয়া যায় ভালোভাবে, এটা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন বা বুঝে নেবেন খুব শীঘ্রই, এটা আমার প্রত্যাশা। অনির্বাণ আমাকে জানিয়েছেন, অনেকদিন পর এসএমএস করলেন, অনির্বাণ দেখে যারে অনির্বাণ, এরকম একটা গান আছে বোধহয়, যশোর থেকে অনির্বাণ আমাকে 2 বছর পর জয়েন করেছেন। 2 বছর কোথায় ছিলেন ওহে ওহে যুবা, তুমি কোথায় ছিল 2 বছর? ইমামুল মুত্তাকিন গ্রিন রোড থেকে আমাকে জানিয়েছেন তাদের ইন্ট্রা ইউনিভার্সিটি ড্রামাট্রি কম্পিটিশনে তিনি বেস্ট স্ক্রিপ্ট রাইটার হয়েছেন। কংগ্রেচুলেশনস, সেরা চিত্রনাট্যকার হবার জন্য আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, খুবই উজ্জ্বল। এবং এরকম প্রতিভাবান বন্ধুদের পেয়ে আমি আহ্লাদিত এই মুহূর্তে, আনন্দের ষোলখানা। আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি নাটক দেখা বা নাটক পড়ার অভিজ্ঞতা আছে কিনা, এবং কার নাটক সবচেয়ে গলাটা আবার হঠাৎ করে ছলনাময় ললনার মতো আচরণ শুরু করলো কেন বুঝতে পারছি না। একটা সমস্যা সমাধান হয়তো আরেকটা সমস্যা শুরু হয়, ক্ষুধার সমস্যা কিছুটা নিবৃত্তি করলাম তো গলার সমস্যা শুরু হলো। মঞ্চনাটক আমার খুবই প্রিয় একটা বিষয় এবং আমি নিয়মিতভাবে মঞ্চনাটক দেখতে যাই শিল্পকলাতে। এবং যদি বলেন কাদের নাটক সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে প্রাচ্যনাটের কাজ এবং তারপরে আরণ্যকের কাজ, এই দুটো গ্রুপের কাজ সবচেয়ে বেশি ভালো লাগে। এই দুটো গ্রুপই আমার ফেভারিট। এরপরে আমাকে জানিয়েছেন আরো বেশ কিছু বন্ধু, আমাকে লিখেছেন একা ফ্রম ক্যান্টনমেন্ট এবং তার পেন ফ্রেন্ডের কথা অনেকবার আমাদের লিখতেন এসএমএস করে। তার একটা পত্র মিতালি বন্ধু আছে এবং তার কথা প্রায় লিখতেন। 8 মাস চিঠি চালাচালির পরে আজকে তার সাথে তার দেখা হলো, দুজনে একসাথে হেঁটে বেরিয়েছেন এবং গল্প করেছেন, মধুর সময় কাটিয়েছেন দুজনে। এবং আমার মনে হয় এই বসন্ত আসেনি, কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত আছে না একটা, মধুর বসন্ত এসেছে আমাদের মনে, ওই গানের মতো একটা সময় কেটেছে আজকে ডিসেম্বর মাসে। সে যাই হোক, এখন আমি একটা অসাধারণ একটা কবিতা পড়ার আগে অন্য একটা খবর বলিনি, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে একটা মেসেজ দেখে আমি পুরো সারপ্রাইজড। ব্যাপারটা ক্লিয়ার করে বলি, আমার এয়ারটেল নাম্বারে 99 টাকা দিয়ে 1 GB ইন্টারনেট প্যাক কিনেছিলাম, তারপর পুরো 1 GB ফ্রি ফেসবুক বোনাস পেয়েছি। আসলে এটাই হচ্ছে নগদ পয়সা উসুল। ইয়েস লিসনার্স, রবি ও এয়ারটেল একসাথে হওয়ার উৎসবে ইন্টারনেটে বেশি বেশি বোনাস পেতে হলে রবি কিংবা এয়ারটেল নম্বরে 99 টাকায় 1 GB ইন্টারনেট প্যাক কিনো, তাহলে এনজয় করতে পারবে ফ্রি ফেসবুক, ফ্রি হোয়াটসঅ্যাপ, ফ্রি নাইট প্যাক, ফ্রি ইউটিউব ভিডিও অথবা ফ্রি 1 GB পর্যন্ত ইন্টারনেট। সো একদম দেরি না, অফারটা পেতে এখনই রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করো *123*099# আর এনজয় করো বিভিন্ন রকম ইন্টারনেট সারপ্রাইজ। একটা ব্যাপক অর্থী ব্যাপক কবিতা পড়বে এখন, এটা আল মাহমুদেরই, যেহেতু বলেছে আজকে শুধু ওনার কবিতায় পড়বে। এটার নাম হচ্ছে অস্পষ্ট স্টেশন। দারুণ সুন্দর একটা কবিতা এবং আমি তার সম্পূর্ণ সৌন্দর্য ফুটিয়ে তুলতে বরাবরই অক্ষম এবং অপারগতা প্রকাশ করছি। আর কবিতার পরে আমরা গানে চলে যাবো, তার আগে এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো কিছুর জন্য এসএমএস করবেন। প্রথমে লিখবেন রেডিও আমানের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমি সারা জীবন একটা স্টেশনের জন্য ধাবমান গাড়ির জানালায় বসে থাকি। বাইরে কত গ্রাম আর চষা জমির চলচ্চিত্র, কুয়াশার ভেতর মানুষের অস্পষ্ট নড়াচড়া, ভোরের মসজিদ থেকে বেরিয়ে আসা কর্মনিপুণ কিষানের মেহেদিরাঙা দাড়ির মতো ভেজা বাতাস, আর সদ্য দুইয়ে নেওয়া গাভীর বাটের মতো হালকা মেজাজের বাংলাদেশ। আমি সব পেরিয়ে যাচ্ছি, প্রতিটি স্টেশন আমার চেনা। আখমারাইয়ের কল থেকে ছিটকে আসা মাছির ঝাঁক সরিয়ে আমি নীল রুমালে মুখ মুছে নিয়েছি। যদিও ঝোলা গুড়ের গন্ধে আমার কেবলই খিদে বাড়ে, মনে হয় আমার সারা জীবনই বুঝি অফুরন্ত শীতকাল। আমি যতবার সূর্যকে পৃথিবী প্রদক্ষিণের জন্য উঠে দাঁড়াতে দেখি জেলে পাড়া শুকোতে দেয়া জালের ভেতর লাল চোখো মাছের তোলপাড়। নুনের পানিতে ভেজা চোখ কচলে আমি পৃথিবীকে দেখি,
প্রথম আমি যার কাছে যাব তার বাম স্তনের মতোই পৃথিবীটা নিখুঁত, যা কোনো সুদূর সীমান্তের কাস্টম কলোনিতে আমার জন্য অকস্মাৎ বিদ্যুতের বোতাম মুদাম করে দেখালো। আমার মনের মধ্যে কেবলই ঘুরে ফিরে স্টেশনটা আসছে, শুধু নামটাই ফেলে আস পুটলিতে চিরকালের জন্য হারিয়ে এলাম। অগত্যা রেল কাউন্টারের ঘোলা চশমা পরা টিকিট বিক্রেতাকে এমন একটা স্টেশনের টিকিট দিতে বললাম যেখানে কুয়াশা ঢাকা স্টেশনের প্ল্যাটফর্মের পাশে আমার জন্য কেউ না কেউ ঘোমটা তুলে যাত্রীদের ওঠানামা দেখছে, আর তার দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসছে অপেক্ষার ব্যাকুল বাষ্প। এখন আমার পকেটে আছে হলুদ হালকা বিস্কুটের মতো কুয়াশা ঢাকা স্টেশনের টিকিট। 7টা কাব্যগ্রন্থের অমূল্য দামে আমি তা কিনে নিয়েছি। গাড়ির দোলনিতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি নেমে পড়েছি সেই স্টেশনে, কুয়াশার সাদা পর্দা ঢাকা প্ল্যাটফর্মে। কই, কেউ তো নেই দাঁড়িয়ে, শুধু স্টেশনের নামটাই দুহাত তুলে আমাকে সান্ত্বনা দিল, ফুলতলি। হ্যাঁ, এই তো সেই নাম যা মেঘনার খেয়াঘাটে আমি ফেলে এসেছি। আমি সর্ষে ক্ষেতের পাশ দিয়ে মটরশুঁটির ঝোপ মারিয়ে সেই গায়ের হিজলতলায় দাঁড়াতেই বৌঝিরা মাছের মতো ঝাঁক বেঁধে আমাকে ঘিরে দাঁড়ালো। পাথরকুচির পাতার মতো তাদের স্বাস্থ্যোজ্জ্বল আনন, তাদের খোপা আর বেনি থেকে ছড়িয়ে পড়ছে নিশিন্দা নিংড়নো কেশতেলের গন্ধ, তাদের বনিতে মাতৃত্বের ঈষৎ হেলানো গৌরব। তারা একযোগে এক কুটির বাসিনীকে আহ্বান করে আমাকে ঘিরে দাঁড়ালো। একটি ঘর তার ঝাঁপ খুলে দিচ্ছে। ওই তো সে মেঘনার লাফিয়ে ওঠা কালো রুই, গোধূলিতে ঘর ফিরতি রাখালদের হাঁক ডাকের মতো খুশিতে উপচানো। পরন্ত বেলায় লুকিয়ে পড়া সহস্র শালিক নিয়ে দাঁড়িয়ে থাকা দেবদারুর মতো দেহ তার। চোখ যেন রাজা মহিপালের দিঘি, আর বুক দুটি মিথুনরত কবুতর। তার নাভিরন্ধ্রের ভেতর একটি ভরত পাখির মতো আমি অনন্তে হারিয়ে গেলাম। ক্লান্তির বিছানায় যখন বন্ধ করি প্রকাশ্য নয়ন, হৃদয়ের অন্তরালে অন্য এক চক্ষুকে তুমি খুলে দাও। আমি একটা প্রান্তরের ঘাসের ভিতর পা ডুবিয়ে নিরুদ্দিষ্ট হয়ে যাই। আমাকে ঘিরে কত হলুদ প্রজাপতি উঠতে থাকে। কি একটা গুল্মের গন্ধে সেই নিঃসঙ্গ চোখটি কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতেই সে দেখে, শ্রবণেন্দ্রিয়ের মতো শুষে নেয় শব্দ। আমার নাসিকার নিঃশ্বাসের মতো সে ঘ্রাণ নেয় ফুলের। মাড়ানো ঘাসের সৌরভ আমার রক্তে মিশে গেলে আমি শুনতে পাই এক হরিণীর দ্রুত বিচরণ। কি করুণ চোখ দুটি তার, আর কি মর্মভেজি ক্ষণ। আমি আজ ভুলে গেছি কেন সে দ্রুত পালিয়েছিল। আমি তো শিকারী ছিলাম না, বন্দুকের নাভি ছিল না আমার আঙুলের স্পর্শে প্রস্তুত। শুধু নখে ছিল সামান্য দুটি গোলাপের রক্ত, যা কামে কাননে গোলাপের কাঁটায় বিদ্ধ হয়ে আমি মেখে এনেছি। তবে কি সেই হরিণী রক্তের গন্ধে চমকে উঠেছিল? ফুলের মধ্যে দেখেছিল ছদ্মবেশী মৃত্যুর ষড়যন্ত্র, পরাগে দেখেছিল পরাজয়ের পূর্বাভাস। হায়, কি সে দেখেছিল! সে ভয়ের প্রান্তর থেকে অধিকতর ভ্রান্তির উপত্যকায় দৌড়ে পালালো। এখন আমার প্রকাশ্য চোখ দুটি ক্লান্তিতে নিমিলিত হয়ে আছে। কে জানে, আমি হয়তো ঘুমিয়েই আছি। কিন্তু হে অন্তর্চক্ষু, তুমি এখন ওই ভ্রান্তির প্রান্তরে কার পদপাতের জন্য অপেক্ষা কাতর? জানি তুমি অতীতের অঘ্রাতা, ভুলে যাওয়া প্রতিটি ধ্বনির দ্রাবক। তবুও ভ্রান্তির দ্রুতগতি তুমি কি দেখতে পাও? তোমার দৃষ্টি দৃশ্য, গন্ধ ও শব্দের দ্রষ্টা বটে, কিন্তু গতির বিদ্যুৎ চমক তো তোমাকেই অতিক্রম করে যায়। হায় এক চক্ষু হরিণ, এখন কোন বনে পালাবে? আপন মাংসে হরিণী বৈরী, কোথায় খুঁজবে তাকে?
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। কোথায় খুঁজবে তাকে? আমাকে খুঁজতে হবে না, আমি এখানেই আছি রেডিও আমার 88.4 FM এর হট সিটে, এবং শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আরেকবার আপনার কর্ণকুহরে গুঞ্জরণ তোলার জন্য এই মুহূর্তে আরেকবার আমি এসেছি। সো আশা করছি গানগুলো ভালো লাগছে, এবং SMS তো আপনারাই পাঠাচ্ছেন, সেগুলো ভালো না লাগার কথা নেই, আমারও ভালো লাগছে। একটু আগে শুনছিলাম ক্ষুধাকে উৎসর্গ করে ফয়সাল ভাইয়ের জন্য, যিনি আমার জীবন বাঁচিয়েছেন খাবার দিয়ে। ব্ল্যাকের নিউ অ্যালবাম উনো মানুষ থেকে নেয় একটা গান সম্মোহন। গানটা আমার ভীষণ রকম ভালো লাগে, জেনুইন ক্লাসি রক নাম্বার, দুর্দান্ত কম্পোজিশন, মানে সিম্পলি আই এম জাস্ট বিগ ফ্যান অফ দিস সং সম্মোহন। আমিও সম্মোহিত হয়ে যাই। আর এই মুহূর্তে কিছু বন্ধুর SMS পড়ি। আমাকে জেসি জেনি SMS পাঠিয়েছেন, খুব সুন্দর SMS, মিনিংফুল। আমি জানি না অকেশনটা কি। লিখেছেন যে, ইজ দ্য মোল স্টিল অন ইউর চিন, উইল ইউ ভিজিট এ নিউ ল্যান্ড মাই হার্ট, I had to write to you suddenly, but your key is very safe with me, though only now I've found the time. Write me if you wish to have it back. Hiding in irrelevant memories, I see your face, bright with tears. Write me if you wish to have it back. খুব সুন্দর কথা। এটা কি কোনো কবিতার লাইন নাকি নিজেদের রচনা? আমার এই ক্ষুদ্র জ্ঞানের সামর মানে পরিধিতে এটা আমি বের করতে পারছি না। খুব সুন্দর কথাগুলো, স্পেশাল ওই লাইনটা আমার খুব ভালো লেগেছে যে, রাইট মি ইফ ইউ উইশ টু হ্যাভ ইট ব্যাক। খুবই সুন্দর কথা। একা আমাকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বলেছেন তার পেন ফ্রেন্ডের সাথে 8 মাস ধরে না 19 মাস ধরে চিঠি চালাচালি হচ্ছে, এবং এর আগেও তার সাথে দেখা হয়েছে, কিন্তু একসাথে পথ হাঁটা হয়নি। আজকে হেঁটেছেন। জান্নাত লিখেছেন বসিলা থেকে, বসিলা বোধহয় নসিলা খেয়ে বলছি, বসিলা থেকে SMS পাঠিয়েছেন যে, সেই স্কুলের লাইনের, স্কুল লাইফে হবে লাইন লিখেছেন ভুল করে আপনি। স্কুল লাইফে নগ্ন পায়ে চুরি করা ফুল, সেই সুতো আর খাতার পুরনো পাতা দিয়ে মোড়ানো তোড়া বানিয়ে শহীদ মিনারে দেওয়ার কথাটা খুব মনে পড়ছে। ছোটবেলায় সবারই মনে হয় এই অভিজ্ঞতাটা কম বেশি আছে, তাই না? যে ফুল চুরি করা, আগের দিন রাত্র থেকে উত্তেজনা এবং বকাচকা সব কিছুর ভয় উপেক্ষা করে বানিয়ে শহীদ মিনারে যাওয়া। অবশ্যই আবির আমাকে জানিয়েছেন ক্ষুধা নিয়ে শাহ আব্দুল করিমের একটা গান, দিন আর পানা ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান কররে পাগল মন। এই ক্ষুধা কিন্তু আসলে খাবারের ক্ষুধা না, এটা প্রেমের ক্ষুধা। থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান কররে পাগল মন, এটা হচ্ছে গানের কথা। এবং এই কথাটা আমার কাছে খুব, প্রথম যখন গানটা শুনেছিলাম 2003-এ সম্ভবত, প্রথম 2002-এ গানটা প্রথমবার শুনেই আমার ব্যাপক ভালো লেগেছিল গানটা। খুবই তাৎপর্যপূর্ণ কথা, এবং আমার কাছে মনে হয় প্রতিটি প্রেমিকের উচিত ইন্সপায়ার্ড হওয়া এই কথা শুনে, যে দিন গেলে দিন আর পাবি না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান কররে পাগল মন। খুবই তাৎপর্যপূর্ণ কথা। এরপরে প্রেম না করার কোনো কারণ নেই এই গান শুনলে। ইন্সপায়ারিং সং, শিক্ষামূলক গান। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আলী হাসান আমাকে মাগুরা থেকে SMS পাঠিয়েছিলেন, আর আরো অনেকে SMS পাঠিয়েছেন। শ্রুতি আমাকে, একে তো ক্ষুধায় আমি কাতর, তার উপরে পরোটা এবং গরুর ভুনা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমি তো আপনার ঠিকানা জানি না। শ্রুতি মধুর নয় আপনার ঠিকানাটি, যেহেতু এই মুহূর্তে আমার জানা নেই। আর আপাতত SMS পড়ছি না, লিখে দিচ্ছি SMS করার নিয়মটা। প্রথমে যাবেন আপনার সেলফোনের SMS অপশনে, যে অপশনে গিয়ে আপনি যুগে যুগে কালে কালে অনেক SMS দিয়েছেন, আজকে দেবেন আমাকে। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেজ ভার্সন, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। 6969 নাম্বারে পাঠালে আমি সেটা পেয়ে যাব। এখন আমরা কি গান শুনতে যাচ্ছি, এটা হচ্ছে এই মুহূর্তে দেশজাতির জন্য একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন, যে এই মুহূর্তে আসলে আমরা ঠিক কি গান শুনতে চাচ্ছি। কি গান কেভিন কিগান ছিলেন ইংল্যান্ড টিমের এক সময়ের, ইংল্যান্ড ন্যাশনাল টিমের এক সময়ের কোচ কেভিন কিগান। তো আমরা ওরকম কি গান করছি। সো লেটস এনজয় দিস সং। আশা করছি গানটা ভালো লাগবে। অনিচ্ছায় কতকাল মেলে রাখি দৃশ্য পাই তৃষ্ণার লোচন, ক্লান্ত হয়ে আসে সব, নিসর্গ ঝরে যায় বহুদূর অতল আধারে। আর কি থাকলো তবে হে নীলিমা, হে অবগুণ্ঠন, আমার কাফন আমি চাদরের মতো পরে কতদিন আন্দোলিত হব, কতকাল কত যুগ ধরে। দেখব দেখার ভারে বিশেষ স্কন্ধের মতো নুয়ে আসে রাত্রির আকাশ। কে ধারালো বর্ষাহীনে অসংখ্য ক্ষতের সৃষ্টি করে সেই কৃষ্ণকায় ষাঁড়ের শরীরে। আর সে আঘাত থেকে কি যে পড়ে ঠিক এখনো বুঝি না। একই রক্ত, মেদ, অগ্নি কিংবা শ্বেত আলো ঝরে যায় অবিরাম অহরাত্র। প্রাণ আর কিমাকার ভূগোলে কেবলই ঝরে যায়, ঝরে যেতে থাকে।
ক্রমে তাও শেষ হলে সে বন্য বৃষভ যেন গলে যায় নিসর্গ শোভায়। তুমি কি সোনার কুম্ভ ঠেলে দিয়ে দৃশ্যের আড়ালে দাঁড়াও হে নীলিমা, হে অবগুণ্ঠন। আকাশে উবুড় হয়ে ভেসে যেতে থাকে এক আলোর কলস, অথচ দেখে না কেউ, ভাবে না কনক কুম্ভ পান করে কালের জঠর। ভাবে না, কারণ তারা প্রতিটি প্রভাতে দেখে ভেসে ওঠে আরেক আঁধার, ছলকায়, ভেসে যায়, অবিশ্রাম ভেসে যেতে থাকে। কেমন নিবদ্ধ হয়ে থাকে তারা মৃত্তিকা, সন্তান আর শস্যের ওপরে। পুরুষের কটিবন্ধ ধরে থাকে কত কোটি ভয়ার্ত যুবতী। ঢাউ সুদরে তারা কেবলই কি পেতে চায় অনির্বাণ জন্মের আঘাত। মাংসের খোড়ল থেকে একে একে উড়ে আসে আত্মার চড়ুই। সমস্ত ভূগোল দেখো কি বিপন্ন বিস্ময়ে শব্দে ভরে যায়, ভরে যায়, পূর্ণ হতে থাকে। এ বিষণ্ণ বর্ণনায় আমি কি অন্তত একটি পংক্তিও হব না হে নীলিমা, হে অবগুণ্ঠন। লোকালয় থেকে দূরে, ধোঁয়া, অগ্নি, মশলার গন্ধ থেকে দূরে, এই দলকলসের ঝোপে আমার কাফন পরে আমি কত কাল কাঁধ হয়ে শুয়ে থাকব, আর দেখে যাব সোনার কলস আর বৃষের বিবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় যখন 1:18 তখন আরেকবার স্বাগত জানাচ্ছি। সাথে থাকার জন্য এতক্ষণ ধরে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং অনেক পেন নিয়েছেন আমার সাথে থাকা, মানে পেন নেওয়া, সেটা রিয়েল লাইফে হোক অন এয়ারে হোক। এটা ছিল বেশ ভয়াবহ রকমের অসাধারণ একটা কবিতা, যার ভয়াবহ রকমের বাজে পাঠন আমার দ্বারা হয়েছে। কবিতাটার নাম হচ্ছে কালের কলস, অনেক বিখ্যাত একটা কবিতা আল মাহমুদের। আমাকে আবির জানিয়েছিলেন যে মাঝখানে যে 20 মিনিট কারিগরি ত্রুটির জন্য আমি ছিলাম না, ওই সময়টাতে অনিকেত প্রান্তর গানটা প্লে করে দিলেই পারতাম। দীর্ঘদিনে যেটা রেকর্ড, যে গানটা প্লে না করা সেটা ব্রেক হয়ে যেত। আসলে ওই সময়টাতে আমি একে তো ওই টেকনিক্যাল প্রবলেম সলভ করতে এত ব্যস্ত ছিলাম, দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে ওই যে মানে অনিকেত প্রান্তর কি ক্ষুধার প্রান্তর পার হয়ে যাচ্ছিলাম এক অনিকেত সাধনায়, এই জন্য আর অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করা যায়নি। নেক্সট টাইম এরকম 20 মিনিটের ব্রেক আসলে আমি ডেফিনেটলি অনিকেত প্রান্তর প্লে করে তারপরে অন্য কিছু করবো। ওকে, রাশেদ আমাকে জানিয়েছেন যে প্রত্যাবর্তনী লজ্জা কিংবা খড়ের গম্বুজ, এই দুটো কবিতার একটা যদি না পড়া হয় তাহলে আল মাহমুদের কবিতা শুনে পুরো তৃপ্তি মেটে না। এই কবিতাগুলো আসলে অনেকবার আলোচিত হয়েছে, আলোড়িত হয়েছে এবং অনেকবার পড়া হয়েছে। আজকে একটু ভিন্ন কবিতাগুলো, অন্য ধাঁচের একটু কবিতা যেগুলো খুব বেশি পড়া হয়নি, ওখান থেকে পড়ছি। টাচ নুভা ফ্রম গ্রিন রোড, মাই পার্সোনাল ডক্টর। তাসনুভাকে যত দেখি আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যায়, বিস্মিত বলবো নাকি বিস্মিত বলবো। যখন রেসিডেন্সিয়াল উপর ইন্টারমিডিয়েটে, তখন আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। সে, আমরা নিজেরা যখন মাঝে মাঝে গান টান গাইতাম, তার খুব ফেভারিট একটা গান ছিল, এবং যে গানটা আমারও ফেভারিট এবং আমার ধারণা অনেকেরই ফেভারিট, সেটা হচ্ছে মাইলসের একটা গান। ওই যে শুরুটা হয় ভাবে গানটা, যে বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার, কাছে পাবো না জানি তোমাকে তো আর। তো সে বরাবরই আমাদের ফ্রেন্ডদের গানের আসরে ওই গানটা গাইতো। এই একটাই তার প্রিয় গান ছিল, ভুলবো না তোমাকে গানটা, বিস্ময়ে ছিলে তুমি স্বপ্ন আমার। সে খুব চোখ টোক বন্ধ করে ব্যাপক আবেগ নিয়ে গাইতো, বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার, এবং শুরুতেই আমি হেসে দিতাম প্রথম লাইনেই, তার গানটা প্রতিবারই ভেস্তে যেত। সো তাসনুভাকে যতবারই দেখি আমি বিস্মিত অথবা বিস্মিত হই, একটা মেয়ে এত ভালো কি করে হয়। এবং তার থেকেও বড় প্রতিভা হচ্ছে তার যে মানে আমার মতো এক ভয়াবহ বদমাইশকে সে কিভাবে অশেষ ধৈর্য নিয়ে টলারেট করে, এটা সত্যি একটা বিস্ময়কর একটা ব্যাপার। এবং যদিও ইদানিং মনে হয় তার ধৈর্যচ্যুতি করছে, আমাকে সেদানিং অ্যাভয়েড করছে এবং ফোন টোনও দেয় না আগের মতো, একটু এড়িয়ে চলার প্রবণতা দেখতে পাচ্ছি। এটা খুব স্বাভাবিক, আমাকে বেশি দিন টলারেট কারো পক্ষেই করা সম্ভব না। ইউ নট দি এক্সেপশন। এই জন্য আমি এটাকে মানে কি বলা যায়, আমি খুব ভালোভাবে নিচ্ছি এটাকে, সাধুবাদ জানাই তোমার এই শুভবুদ্ধি উদয়ের। সো তাসনুভা, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আর আমাকে জানিয়েছেন আর অনেক বন্ধুই তার মধ্যে আছেন, কে আছেন ইমামি ধানমন্ডি থেকে ইমামি জানিয়েছেন যে 7 বছর, তার 7 বছরের মেয়ে ওয়াজিহার, আচ্ছা ওয়াজিহা, তার 7 বছরের মেয়ে প্রত্যেকটা ড্রিমস অ্যাভিনিউ শোনে, এবং আমার মেয়ে, তার মেয়ে নাকি আমাকে ইরাজ মামা বলে ডাকে। এটা শুনলে তো নিজেকে অনেক বড় বড় হবে, আমি খুবই ছোট শিশু শ্রেণীর একজন মানুষ আমি। হ্যাঁ, আচ্ছা, ওয়াজিহার জন্য অনেক ভালোবাসা থাকলো। ওয়াজিহার জন্য এই মুহূর্তে হাতের কাছে তাই মামা বাড়ি যায়, অথবা ওই যে
মামু মিয়া এই টাইপের কোনো গান থাকলে প্লে করে দিতাম। অনেক ভালোবাসা ওয়াজিহার জন্য, এবং যদি কোনোদিন দেখা হয় বিশাল চকলেটে ঝাঁপি নিয়ে আসবো ওয়াজিহার জন্য আমি। হ্যাঁ, সুন্দর নাম ওয়াজিহা। এত ছোট একজন কিউট লিসনার পেয়ে আমি আসলেই ধন্য, যার পর নাই গর্বিত। আপাতত আর SMS না পড়ে আমি SMS করে নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলোকে পাঠাতে হবে 6969 এই নাম্বারটাতে। আর বেশি অল্প বয়সী লিসনার পেলে আমি খুশি হই আরেকটা কারণে, সেটা হচ্ছে যে একমাত্র এরাই হচ্ছে আমাকে ক্রিটিসাইজ করবে না, আমাকে গালমন্দ করবে না, আমাকে মূল্যায়ন করবে না, এবং তাদের চোখে আমি পারফেক্ট, এবং তারা নিশ্চয়ই একদম মন দিয়ে আমাকে শুনবে। আমি কত বাজে একজন আর যেটা তারা বুঝবে না, এবং তাদের চোখে ধুলা দেওয়াটাই সহজ সবচেয়ে। সে যাই হোক, আমরা অনেক ভিন্ন ধর্মী কবিতা আজকে আল মাহমুদের পড়েছি। আমি এখন একটু রোম্যান্টিক একটা কবিতা পড়ি। যারা প্রেম কাতর এবং প্রেম বিষয়ক যে কোনো কিছু ভালো লাগে তাদের জন্য আমার মনে হয় এই কবিতাটা এক খণ্ড ভিজে মেঘের দুপুরে সত্যিকার বৃষ্টি নিয়ে আসবে। কি সেই কবিতাখানি? কবিতাটার নাম হচ্ছে অসুখে একজন। ওকে, হয়ে যাক তাহলে কবিতাটা। কাকটা তাড়িয়ে দাও, ও বড় ভীষণ কণ্ঠে ডাকে, জানালাটা হাট করে কাছে এসে বসলে কি হয়, বলল সে ম্লান শব্দে সুন্দর উদর থেকে সরিয়ে ভরম। পিয়ালার মতো দুটি বক্ষপদ্মে উড়ে গেল দৃষ্টির ভ্রমর। কাছে গিয়ে ডাকলাম, কণ্ঠা উঁচু হয়ে আছে, গালে গর্ত, চোখ দুটি স্থির। এক পক্ষকাল ধরে বারবার ব্যথায় ওষুধে জানতে সে চেয়েছিল আত্মহত্যা কি কারণে পাপ। এই তো আসছি নাজ, একটুখানি আলো কিংবা বাতাস পেয়েই সবুজ সম্ভ্রমটুকু টেনে ধরল বুকের ওপর। তোমাকেও ঘুমোতে দেয়নি। ব্যথার তরল হলো মার্বেলের মতো দুটি অতল পাথর, যেখানে বিম্বিত হয় ফুলদানি, ভোজপত্র, টেবিল প্রভৃতি। কাল খুব জ্বালিয়েছি, তোমাকেও ঘুমোতে দেয়নি। ভাবলাম বাঁচব না, কোনোদিন দেখব না তোমাকে, তোমার পড়ার শব্দ শুনব না, কবিতার অস্পষ্ট আওয়াজ ঘুরবে না ঘরময় আমার চৌদিকে, বলবে না বান্ধবীরা লো তোর কবির কাণ্ড পড়ছি কাগজে। কাল শুধু ভাবলাম পার হয়ে যাচ্ছি যেন আমাকেই আমি যেন পার হয়ে যাচ্ছি বহু দূর। যেমন জোয়ার ঠেলে কম্পমান নৌকা ভেসে যায়, যেমন রাতের নদী ঢেবে ঢেবে টেনে নেয় কারো হাতে ভাসানো প্রদীপ, তেমনি আয়ুর রেখা, তেমনি প্রেমের রেখা, দুঃখের শোকের সমস্ত ছকের খেলা পার হয়ে যাচ্ছি বহু দূর। অসাধারণ কবিতা, মৃত্যু পথযাত্রী প্রেমিকার, তার প্রেমিককে বলা। স্পেশালি শেষের লাইনগুলো কি ভয়াবহ সুন্দর, আমি আরেকবার পড়ার লোভ সামলাতে পারছি না। যেমন জোয়ার ঠেলে কম্পমান নৌকা ভেসে যায়, যেমন রাতের নদী ঢেউে ঢেউে টেনে নেয় কারো হাতে ভাসানো প্রদীপ, তেমনি আয়ুর রেখা, তেমনি প্রেমের রেখা, দুঃখের শোকের সমস্ত ছকের খেলা পার হয়ে যাচ্ছি বহুদূর। কি সুন্দর লাগবে না? যেমন রাতের নদী ঢেউে ঢেউে টেনে নেয় কারো হাতে ভাসানো প্রদীপ। এমন একটা লাইন যদি লিখতে পারা যায়, আমার মনে হয় কবি জন্ম সার্থক। অসাধারণ আল মাহমুদ। সে যাই হোক, আমরা পরের গানে চলে যাচ্ছি। প্রথমে যদি SMS করতে চান লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমি অপেক্ষায় আছি SMS এর। এসো না SMS। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার মধ্যরাতের ভয়ঙ্কর আগন্তুক বন্ধুকে। আর রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য ধন্যবাদ আরেকবার। এবং শুক্রবার রাতের স্পেশাল আয়োজন রেম সেভিং এখনো চলছে, রাত 2টো পর্যন্ত চলবে। একটু আগে শুনছিলাম রেড হট চিলি পেপারসের একটা গান, ডার্ক নেসেসিটিজ, অন্ধকার প্রয়োজন। আচ্ছা, এটা মনে হয় অনেকবার বলেছি নাকি বলিনি আমি জানি না, আরেকবার বলতে ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে যে রেড হট চিলি পেপারস আমার ভয়াবহ রকমের পছন্দের একটা ব্যান্ড, এবং আমার কাছে কয়েকটা ব্যান্ডকে মনে হয় একদম নিখুঁত মানে তাদের কোনো গান শুনে, কম্পোজিশন শুনে আমি কোথাও খুঁত বের করতে পারি না। যদি আমি বিশিষ্ট কোনো বিশেষজ্ঞ কুতুব সমঝদার নহে সঙ্গীতের, তারপর মানে কয়েকটা ব্যান্ডের গান শুনে মনে হয় যে আমি অনেক হাজারো চেষ্টা করে কোনো খুঁত বের করতে পারছি না কিবোর্ডের না ড্রামিংয়ে, না বেস লাইনে, না গিটার ওয়ার্কে, না কম্পোজিশনে, সব কিছু মনে হয় নিখুঁত। এত নিখুঁত হওয়া মনে হয়
হয় খুব কঠিন একটা বিষয়। তো রেড হট চিলি পেপারস সম্পর্কে আমার এটা মনে হয় যে একদমই নিখুঁত একটা ব্যান্ড। যে জায়গাটাতে যতটুকু ড্রামস ইফেক্ট, গিটার, যতটুকু ভোকাল ইফেক্ট, কম্পোজিশন যেমন হচ্ছে প্রত্যেকটা মনে হয় সেরকম না, অ্যাবসলিউটলি পারফেক্টলি অল রাইট। হ্যাটস অফ টু দেম, রেড হট চিলি পেপারস, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যান্ডস। এখন তাহলে আমরা কি করতে পারি আমি এই মুহূর্তে দেশ ও জাতির জন্য? তেমন কিছুই করার ক্ষমতা নেই। আচ্ছা, তার আগে ছিল মাইলসের একটা গানে শোনা, এবং এই মুহূর্তে আমি একটা কবিতা পড়ি আল মাহমুদের। এটা হচ্ছে, যেহেতু আজকে বলেছিলাম শুরুতে যে আজকে শুধু আল মাহমুদের কবিতা পড়বো, এবং একটু ভিন্ন ধাঁচের দেশপ্রেমের কবিতা, তা ঠিক সরাসরি দেশের জন্য ভালোবাসা ওভাবে মাই তাহিরে, চাকমা ভাষায় আমি তোমাকে ভালোবাসি এরকম সরাসরি কিছু বলা নেই, বাট একটু ভিন্নভাবে, কিন্তু সেগুলো আসলে দেশের প্রতি মমত্ববোধ বা দেশজ ঐতিহ্য এবং লোকজ সবকিছুর প্রতি তার যে অন্যরকম একটা মমত্ববোধ এবং সহানুভূতি, এবং সেটা বিভিন্ন লোকজ প্রতীক রূপায়ণের মাধ্যমে তিনি রূপায়িত করেছেন। এই ধাঁচে কিছু কবিতা পড়ার কথা বলেছিলাম, যেমন বাংলার নারীদেরকে নিয়ে একটা কবিতা আছে, এবং আমার কাছে মনে হয় যে এই কবিতাটা পড়লে বা শুনলে সবারই অন্তত আরেকবার শ্রদ্ধায় ভালোবাসায় মাথা নত হয়ে আসবে আমাদেরই মা বোনের জন্য। এই কবিতাটার নাম হচ্ছে এক সুহাসিনী বোনের জন্য। So let's enjoy that. মাঝে মাঝে অদ্ভুত সব ঘটনা ঘটে, অদ্ভুত সেই বিস্ময়ের স্ফুলিঙ্গে আমার ভেতরের বাতিটা সহসা জ্বলে উঠলে আমি কত মুখ দেখতে পাই, কত ইতিহাস, কত ঘুরে কুটানি ভয়ে বিস্ময়ে সম্রাজ্ঞীর পালঙ্কে উঠে মূর্ছা যায়। আর দুর্ভাগ্যের নৌকায় পারানির কড়ি শুধতে না পেরে রাজার ঝিয়ারি নিলামের হাঁক শোনে। অদ্ভুত নয় কি? গতকাল তেমনই এক বিস্ময়ের মুখোমুখি হয়েছিলাম আমি। বিস্ময়, বিদ্যুতের ঝলকানির পর অন্ধকারের ঝাঁপ ফেলার মতো কবির কামরায় আবির্ভূত হল সে। কালো, সুন্দরী, দীর্ঘাঙ্গী আর উদ্দাম কেশী এক কন্যা, বাহুলতায় সোনার পৈচি, কণ্ঠহারে কনকের কম্পিত বিদ্যুৎ, অরঞ্জিত নখদর্পণে তার অদম্য স্বাস্থ্যের দ্যুতি বিচ্ছুরিত। যখন হাসল মনে হলো অমিত্র দেশের বাঁধ ভেঙে অকস্মাৎ নেমে এসেছে পদ্মা, কীর্তিনাশা নদী আমার। ওই তো বিক্রমপুরের পাশ দিয়ে ইলিশের নাওগুলো পাল উড়িয়ে দিয়েছে, কিংবা ঢাকা জাদুঘরের অরক্ষার তরুণ পেরিয়ে হেঁটে চলে এসেছে পালযোগের এক মায়া মরিচি, জীবন্ত, জ্বলন্ত, যৌবনময়ী, যেন কোনো বাঙালি দিগ্বিজয়ী ধীরাজের গন্ধবাড়ি সিঞ্চনে স্নাতা অপাবৃদ্ধা কৃষ্ণকুমারী। যখন সে ডাক দিল ভাই বলে, আমার হৃদয়রন্ধ্রের প্রথম অমঙ্গল এক শয়তান রক্ত সঞ্চালনের মহাধমনী ছেড়ে ডানা মেলে পালালো। যখন সে ক্রমাগত ডাকল ভাই ভাই ভাই, মনে হলো বাংলার আকাশ জুড়ে মালার মতো উড়ে যাচ্ছে হাঁসেরা, যেন বালিহাঁসের বোনেরা দল বেঁধে নামলো মেদির হাওরে। শামুকের মাংসের পাশে জমে থাকা নির্মল বাড়ির জন্য তৃষ্ণার্ত, শৈবালের দামে চঞ্চু ডুবিয়ে যারা তুলে আনে আহার্য। পরিশ্রান্ত কিন্তু কলহাস্যমুখর আমার হ্রদ বিহারিণী ভগ্নীরা, কমল সরসিতে যেন খসে যাওয়া পদ্মের পাপড়ির ঢেউয়েরা। কৃষ্ণা সে, কিন্তু আমার দেশ তা যত কালোই হোক, কেশ দামে কি উদ্দাম আর রুক্ষ সে হোক, তবুও উত্তর বাংলার গুলবের মতোই সে পানির পিয়াসী, বৃষ্টি প্রার্থিনী দেশ আমার। কি শীতল পয়ধরা সে, তবুও এই পর্বত ও পাথরহীন প্রান্তরে তার উপত্যকাই তো শত সন্তানের আশ্রয়, তার বক্ষস্থল বিপ্লবের ধাত্রী। এটা ছিল এই কবিতাটা, এটার নাম ছিল এক সুহাসিনী বোনের জন্য। আর আরেকটা কবিতা পড়ি, এটাতেও আসলে ওই বাংলা বা বাংলার মানুষ সবকিছু ঘুরে ফিরে এসেছে। এটার নাম হচ্ছে আমার মাথা। কবিতাটা নামটা শুনে একটু হাস্যকর মনে হতে পারে, আমার মাথা। আমরা সাধারণত রাগ প্রকাশ করে বলি তোমার মাথা। তো আমার মা কবিতাটা হচ্ছে আসলে এক অর্থে আমাদের জাতি হিসেবে আমরা যে বিভিন্ন সময়ে যুগে যুগে কালে কালে অন্যায় আর প্রতিবাদের, অন্যায় আর সবকিছু অবিচারের প্রতিবাদে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম জীবনের তোয়াক্কা না করে, এবং আমাদের সেই ইতিহাস, সেই ঐতিহ্য বরাবরই উজ্জ্বল, এবং সেটাই প্রমাণ করে জাতি হিসেবে আমরা কতটা প্রতিবাদী কিংবা
যতই আমরা ঘা খেয়ে আধ পেটা খেয়ে যতই বাঁচি না কেন, সময় এলে ঠিকই আমরা প্রতিবাদী হয়ে মাথা তুলে দাঁড়াতে পারি। যে উদ্ধত মাথা, যে দুর্বিনীত মস্তক কেউ হয়তো পদানত করতে পারবে না। তো এমন একটা থিমের একটা কবিতা পড়ি আল মাহমুদের, এটার নাম হচ্ছে ওই যেটা বললাম, আমার মাথা। আজকাল এমন হয় আমার মাথা আমি আর নামাতেই পারি না। পৃথিবীর সমস্ত প্রাচীন দেয়ালের মতো শক্ত আর উঁচু মনে হয় আমার মাথাকে। ভৈরবের ব্রিজ ছাড়িয়ে মেঘনার ঢেউয়ে পাল দুলিয়ে দক্ষিণগামী ধানের নৌকার মাঝিরা যেমন বীরগাঁওয়ের বিশাল দেবদারু গাছটা খোঁজে, আমার মাথাও তেমনি দিক নির্ণায়ক বৃক্ষের উঠেছে। দেখো, অসংখ্য দুঃখী মানুষের হাত আমার নগ্ন মস্তকের দিকে তর্জনী তুলেছে। একদা আমি যাদের দিকে নত হওয়া শিখেছিলাম, রপ্ত করেছিলাম অভিবাদনের কায়দা কানুন, তারাই আজ আমার ঝুঁটি দেখে চিন্তিত। তাদের দাঁত ঘষ্টানির শব্দ আমি শুনতে পাচ্ছি। তাদের বন্দুকের নল এখন আমার মাথার দিকেই তাক করা। এই যে আমার চুল বাতাসের ঝাপটে এখন নিশানের মতো উড়ছে। জাপানের উষ্ণ স্রোতের নাভি থেকে উঠে এসেছে এই হাওয়া। এই বাতাস মৌলমিনের কাঠের বাগান পেরিয়ে উপকনির কবিতার মতো আমার মস্তকে বিলি কাটছে। আমার মাথার জন্য অশ্রুসজল আবেদনে কাঁপছে ভ্রমর কৃষ্ণ একজোড়া চোখের পাতা। তার সন্তানদের কেউ যেন বেঈমানের বাচ্চা না বলে। দূর মফস্বল শহরের এক দুর্বল বৃদ্ধা তার সান্ধ্য প্রার্থনার জায়নামাজ বিছিয়েছে। প্রভু, আমার ছেলের ঘাড় পাথরের মতো শক্ত করে দাও। সাবধান, আমার মাকে কেউ যেন গোলামের গর্ভধারিণী না বলে। অসাধারণ কবিতা, অসাধারণ। ভয়াবহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার মতো একটা কবিতা, আর প্রতিবাদী হওয়ার। সে যাই হোক, টিং টং ঘন্টা বেজে গেছে আজকে একটু আগেই। একটা গান প্লে করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। শুভরাত্রি জানিয়ে যাচ্ছি এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন অনেক বেশি এবং সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। শেষ যে গানটা প্লে করবো আমি যাওয়ার আগে, সেটা হচ্ছে অনেক পুরনো একটা গান শুনি আমরা। এদের গান অনেকদিন মনে হয় প্লে করা হয়নি। আজকে হঠাৎ করে শুনতে ইচ্ছে হচ্ছে, কোনো কারণ ছাড়াই সেই গানটা শুনছি। আর অনেক বেশি ভালো থাকবেন। খুব বেশি ভালোবাসা দিয়ে গেলাম। এক সপ্তাহ আশা করিতে চলবে। যখন ফুরিয়ে যাবে আবার আমি আসবো। দরজা খোলা রেখো হৃদয়ের। শুভরাত্রি।